একটি মেয়ে যে যাই ভাবতো তাই পূরণ হতো, এমনকি সে যা করতে চায় তা খুব সহজেই পূরণ হয়ে যায়। আর তার সেই ইচ্ছাটি পূরণ করতো একটি প্রেতাত্মা। তবে সেই ইচ্ছার পূরণের পরিবর্তে সে একটি জিনিস চাইতো, সেটি তো তোমরা গল্পের মধ্যে জানতে পারবে। তো এমনই একটি কাহিনী নিয়ে এই মুভিটি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকের এক্সপ্লেনেশন গার্ডিয়ান। তো চলো শুরু করা যাক। তো মুভিটির শুরুতেই আমরা কিছু তান্ত্রিককে দেখতে পাই। সেই তান্ত্রিকরা বলছিল যে আমরা এখানে দুটি পাথর রেখেছি, আর এই পাথরের মধ্যে আমরা একটি শক্তিশালী আত্মাকে প্রবেশ করাবো, আর এই আত্মাকে প্রবেশ করানোর পর যে এই পাথরে রক্ত দিবে তারপর থেকেই তার সকল ইচ্ছা পূরণ হতে থাকবে। এরপরে সিন শিফট হয়, আমাদের অপর্ণা নামের একটি মেয়েকে দেখানো হয় যার ভাগ্য কিনা অনেক খারাপ ছিল। সে ছোটবেলা যাই করতো না কেন সেটাই তার খারাপ হতো। সে যেটা চাইতো সেটা কোনোদিনই হতো না। সে লাক নামের একটি বেলুন নিতে গেলেও সেটা উড়ে যায়। একদিন সে তার বাবার কাছে অনেক কান্নাকাটি করে সাইকেল চেয়েছিল। তার বাবা তাকে সাইকেল কিনে দিয়েছিল, তবে সেই সাইকেলটি চুরি হয়ে যায়। সে বড় হওয়ার পরও তার সমস্যা যায় না। সে ব্রাশ করতে গেলে পেস্টও পড়ে যায়। তার এই ভাগ্য খারাপের জন্য সে অনেক অতিষ্ঠ হয়ে পড়ে। তো এরপরে সে জবের জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তার বাবা মা তার জন্য অনেক চিন্তিত ছিল। তো অপর্ণা চলে যাওয়ার আগে তার মা তাকে আশীর্বাদ নিতে বলে। তখন অপর্ণা যখন আশীর্বাদ নিতে যায় তখন সেই প্রদীপটিও নিভে যায়। তো এরপরে অপর্ণা একটি সাইকোলজিস্টের কাছে আসে, আর অপর্ণা সাইকোলজিস্টকে বলছিল যে আমি ছোটকালে যেটা চাইতাম সেটা কোনোদিনই পেতাম না। এই কথা বলেই সিন পাস্টে চলে যায়। তখন আমরা অপর্ণাকে তার বান্ধবীর সাথে কথা বলতে দেখি। তার বান্ধবী খুব কষ্ট করে একটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করে অপর্ণার জন্য। অপর্ণা তার লাখের জন্য অনেক জায়গায় অনেক আগে রিজেক্ট হয়ে গিয়েছিল, তবুও সে আশা রাখে। তখনই তার পাশে আমরা একটি ছেলেকে দেখতে পাই। সেও সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল, তবে সে অনেক নার্ভাস ছিল, যেটার জন্য অপর্ণা তাকে কনফিডেন্স দেয়। কিন্তু যখনই অপর্ণা তার মার্কস দেখে তখন সে বুঝতে পারে যে এই ছেলেটি চাকরি পেয়ে যাবে, কারণ তার মার্কসটি তার থেকে অনেক বেশি ছিল। আর তখনই অপর্ণাকে ডাকা হয় ইন্টারভিউ এর জন্য। অপর্ণা তো ইন্টারভিউ এর জন্য অনেক নার্ভাস ফিল করছিল। তখন স্যারেরা জিজ্ঞাসা করে যে তুমি এই কোম্পানিতে কেন চাকরি নিতে চাও। তখন অপর্ণা বলে যে কারণ আপনার কোম্পানি ব্যাংকে লোন দিতে 1 নাম্বার, আমি খুব সহজে লোন পেয়ে যাব, আর আমি আমার স্যালারি আগেই পেতে চাই। এরপরে তারা অপর্ণাকে আরো কিছু প্রশ্ন করে, কিন্তু অপর্ণা সেটা সঠিক কোনো জবাব দিতে পারে না, যেটা তারা অপর্ণাকে পাঠিয়ে দেয়। তখন সিন প্রেজেন্টে আসে। এই কথা শোনার পরে সাইকোলজিস্ট বলেন যে এমনটা তো সবার সাথে হয়, তুমি নিজেকে অভাগা মনে করো না। আর তখন অপর্ণা বলে যে আমার সমস্যা তো এটা না, আমার সাথে এমন অদ্ভুত ঘটনা অনেক আগে থেকেই ঘটে চলেছে। আর তখন সাইকোলজিস্ট বলেন যে তাহলে কি ঘটনা ঘটেছে তোমার সাথে। আর তখন অপর্ণা বলে যে আমি আমার কলেজ থেকে ট্রেনিং এর জন্য একটি কনস্ট্রাকশন সাইটে গিয়েছিলাম। এরপরে সে যখন সেখান দিয়ে হাঁটছিল তখনই তার পা একটি লোহাতে ঢুকে যায়, আর যেটাতে তার পা থেকে রক্ত বের হয়। আর সেই রক্তটি সেই পাথরে পড়ে, যেই পাথরটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর তখনই আমাদের সেই তান্ত্রিকটির কথা শোনানো হয়। তান্ত্রিক বলছিল যে যারই রক্ত এই পাথরে পড়বে, আর সে যা ভাববে আর সে যা চাইবে তার সবকিছুই সত্য হয়ে যাবে। আর তখনই একটি রড হঠাৎ করে অপর্ণার দিকে চলে আসে, কিন্তু সেটি হাওয়াতেই ঝুলে থাকে। আর অপর্ণা তাকানোর সাথে সাথে সেটি নিচে পড়ে যায়। অপর্ণা অনেক শক ছিল, সে বুঝতে পারে না যে তার সাথে এগুলো কি হচ্ছে। এর পরের সিনে আমাদের দেখানো হয় যে অপর্ণা প্রে করছিল যে তার যেন জব লেগে যায়, আর সে মন থেকে এটা চাইছিল যে সে যেন জব পেয়ে যায়। আর আমরা দেখতে পাই যে সেই পাথরটি তার ঘরে চলে এসেছিল। আর তখনই তার কাছে একটি ফোন আসে, আর ফোনে তাকে বলা হয় যে সে সেই জবটি পেয়ে গিয়েছে। অপর্ণা তো অনেক খুশি হয়, কিন্তু সে বুঝতে পারছিল না যে এটা কি হলো, কিন্তু সে অনেক খুশি ছিল। এরপরে অপর্ণা আর তার বান্ধবীকে একটি কনস্ট্রাকশন সাইটে আর্কিটেক্টের কাজের জন্য পাঠানো হয়, আর সেখানে তার সাথে একটি ছেলের দেখা হয়। আর তখন অপর্ণা তাকে বলে যে এখানে ইঞ্জিনিয়ারকে, তাকে দেখো। তখন ছেলেটি বলে যে আমি ইঞ্জিনিয়ার, বলো। আর তখন অপর্ণা ইঞ্জিনিয়ারকে অনেক কথা শোনাতে থাকে, আর সে বলে যে তোমাদের বসকে ডাকো। তখন ছেলেটি বলে যে আমি এখানকার বস। আর তখন অপর্ণা তার সাথে অনেক রাগারাগি করে আর তাকে কাজ বুঝাতে থাকে। এরপরে কাজের সময় হঠাৎ করে তার বান্ধবী অপর্ণাকে বলে যে তার মায়ের হঠাৎ করে কিছু হয়ে গিয়েছে, তাকে জরুরি তার মায়ের কাছে যেতে হবে, যেটাতে তার বান্ধবী অপর্ণার স্কুটির চাবি নিয়ে যায়। এরপরে অপর্ণা একাই কাজ করে। কাজ শেষে সে যখন বাইরে আসে তখন সে তার বান্ধবীকে ফোন দেয় তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বান্ধবী বলে যে তার এখনো কাজ করতে অনেক সময় লাগবে, সে যেন সেখান থেকে ট্যাক্সি ধরে চলে আসে। তখন অপর্ণা বলে যে ঠিক আছে। এরপরে অপর্ণা একটি ট্যাক্সি বুক করে, কিন্তু সেই ট্যাক্সিওয়ালার সাথে কথা বলে। আর তখন ট্যাক্সিওয়ালা বলে যে তাদের সেখানে কোনো ট্যাক্সি যাতায়াত করে না, আর সেখানে কোনো ট্যাক্সি যেতে পারবে না। এই কথা শুনে তো অপর্ণা অনেক অবাক হয়ে যায়, আর সে তখন ভাবতে থাকে যে সেখান থেকে কিভাবে যাবে। আর সেখানে সেই ছেলেটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। এরপরে ছেলেটি এসে
সে অপর্ণাকে ড্রপ করার কথা বলে। অপর্ণা প্রথমে তো মানা করে, কিন্তু পরে সে রাজি হয়ে যায়, কারণ তার কাছে কোনো উপায়ও ছিল না। আর তখন অপর্ণা বলতে থাকে যে কলেজে যখন সে ছিল তখনই সে তাকে ভালোবেসে ফেলেছিল, অর্থাৎ সেই ছেলেটিকে। আর সেই ছেলেটির নাম ছিল প্রভা। অপর্ণা কলেজে তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু একদিন অপর্ণা প্রভাকে সিগারেট খেতে মানা করেছিল, কিন্তু প্রভা তার কথা শুনে না। সে তার কথা না শুনে আবারও সিগারেট খায়, যেটাতে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এরপরে তাদের দেখা হলো সেই কনস্ট্রাকশন সাইডে। তো আমরা দেখতে পাই যে আস্তে আস্তে তাদের সম্পর্ক ভালো হয়ে যায়, তারা আস্তে আস্তে একসাথে অনেক কথা বলতে থাকে। আর এটি অপর্ণার বান্ধবী লক্ষ্য করে যে প্রথমে তো অপর্ণা সেই ছেলেটির সাথে অনেক রাগান্বিত ভাবে কথা বলছিল, আর এখন এত ভালো হয়ে গেল। এটার জন্য তার বান্ধবী ঠিক করে যে আজ সে অপর্ণাকে প্রভার সাথে বাইকে যেতে দিবে না। তো তখন আমরা দেখতে পাই অপর্ণা প্রভার সাথে বাইকে যাওয়ার জন্য যখন আসছিল তখনই সেখানে তার বান্ধবী চলে আসে। তার বান্ধবী প্রভাকে বলে যে তার অনেক আর্জেন্ট কাজ রয়েছে, যেটার জন্য সে যেন তাকে ছেড়ে দিয়ে আসে। আর তখন সে মোটরসাইকেলে উঠে পড়ে, যেটা দেখে অপর্ণার ভালো লাগে না। সে মনে মনে বলতে থাকে যে ইস, যদি আমি প্রভার সাথে যেতে পারতাম। আর তখনই আমরা দেখতে পাই যে প্রভা যখন তাকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অপর্ণার বান্ধবী মোটরসাইকেল থেকে পড়ে যায়। আর তখন অপর্ণার বান্ধবী প্রভাকে বলে যে তুমি আমাকে ফেলে দিলে কেন? তুমি যদি আমাকে নিয়ে যেতে নাই চাও তাহলে আমাকে বলে দিতে, নাও এখন অপর্ণাকেই নিয়ে যাও। অপর্ণার বান্ধবী তো মনে করেছিল যে প্রভা তাকে ফেলে দিয়েছে, কিন্তু প্রভা মনে করে যে অপর্ণার বান্ধবী তার সাথে প্র্যাঙ্ক করছে। এরপরে প্রভা অপর্ণাকে নিয়ে যায়। তো এরপরে একদিন হঠাৎ করেই প্রভার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, 24 ঘন্টার মধ্যে তার হার্টের অপারেশন করতে হবে। আর তখন এটাতে প্রভা তো অনেক টেনশন করছিল। তখন অপর্ণা প্রভাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে যে তুমি টেনশন করো না, তোমার মায়ের চিকিৎসা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। প্রভার মায়ের 24 ঘন্টার মধ্যে একজন হার্ট ডোনার লাগবে। আর তখন অপর্ণা প্রভাকে ফোন করে বলে যে তুমি টেনশন করো না, তুমি দেখো কাল সকালের মধ্যে তোমার মায়ের অপারেশন হয়ে যাবে। আর তখন সিন প্রেজেন্টে আসে। সাইকোলজিস্ট বলেন যে এটা তো একদমই অসম্ভব, এটা সম্ভবই না। আর তখন অপর্ণা একটি পত্রিকা দেখে তাকে বলে যে যেখানে দেওয়া ছিল যে 2 ঘন্টার মধ্যেই প্রভার মা একটি হার্ট ডোনার পেয়ে গিয়েছিল। সাইকোলজিস্ট বলেন যে আমি এটাতে বিশ্বাস করব কিভাবে যে শুধুমাত্র তোমার চাওয়াতেই এটা পূরণ হয়ে যায়। আর তখন অপর্ণা বলে যে প্রথমে তো আমিও এটা বিশ্বাস করতাম না, কিন্তু একদিন প্রভার ফুটবল ম্যাচ ছিল যেটাতে প্রভারা হেরে যাচ্ছিল, যেটাতে আমি চাইছিলাম যে প্রভারা যেন জিতে যায়। প্রভাদের অপর টিম 3টা গোল করেছিল, আর আমাদের মনে হয় যে প্রভাদের একটি প্লেয়ারের মধ্যে আত্মা ঢুকে যায়, যেটাতে তারা পরপর 4টা গোল করে জিতে যায়। আর তখন এই কথা শুনে সাইকোলজিস্ট বলেন যে তুমি প্রকৃতির কাছ থেকে কোনো কিছু চাইলে সেটা সে পূরণ করে দিবে, কিন্তু এটা লক্ষ্যের মধ্যে একজনের সাথে হয়। আর যদি ধরি যে তুমি সেই লক্ষ্যের মধ্যে একজন হও তাহলে তো ভালো কথা। আর তখন অপর্ণা বলে যে ওইটা ব্যাপার না, আমি যে ইচ্ছাই করি না কেন সেটা পূরণ হয়, কিন্তু তার সাথে একটি খারাপ কাজও হয়। মানে আমি যে ইচ্ছাটা করি সেটা পূরণ হয়, কিন্তু তার বিপরীতে কোনো একটি খারাপ কাজ হয়। আর অ্যাকচুয়ালি আমি 2 দিন আগে জানতে পেরেছি যে আমি যা ভাবি তা সত্য হয়। তখন অপর্ণা বলে যে একদিন একটি বড় প্রজেক্টের জন্য আমাদের কোম্পানিতে মিটিং ডাকা হয়, আর আমি সেই প্রজেক্টে অনেক পরিশ্রম করেছিলাম, আর যেটাতে আমার প্রশংসা হওয়া উচিত ছিল, কিন্তু আমি দেখতে পেলাম যে বস আমার প্রশংসা না করে প্রজেক্ট ম্যানেজার ইন্দুমতিকে সেই প্রশংসাগুলো দেওয়া হয়, যেটা আমার কাছে অনেক খারাপ লাগে। তখন আমি কথায় কথায় বলে দিই যে সে মেয়েটি এতজনের চাকরি খেয়েছে, সে অবশ্যই মরবে। এই কথা আবার একটি লোক শুনে ফেলেছিল। তো এর কিছুক্ষণ পরেই অপর্ণা দেখে যে প্রজেক্ট ম্যানেজার ইন্দুমতি হঠাৎ করেই জানলাতে মাথা বাড়ি মারে, আর সেই জানলা ভেঙে উপর থেকে নিচে পড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। আর এরপরেই সেই লোকটি এসে অপর্ণাকে বলে যে ম্যাডাম, আপনি যা বলেন তাই সত্য হয়। ওই দিন আপনি যে ফুটবল ম্যাচে যে বলেছিলেন যে তারা জিতবে, তারাই জিতেছিল, আর আজকে আপনি বললেন যে ইনি মারা যাবে, তো ইনি মারা গেলেন। আপনার কাছে তো সুপার পাওয়ার রয়েছে। আর তখন এটাতেও যখন ডক্টর বিশ্বাস করে না, তখন অপর্ণা বলে যে আমি যে চাকরি পেয়েছি এটা আমার বিশ্বাস হচ্ছিল না। তখন আমি আমার সার্টিফিকেট গুলো চেক করি, আর আমি দেখতে পাই যে আমার পাশে যে ছেলের সার্টিফিকেট ছিল তার সার্টিফিকেট আমার সার্টিফিকেটের সাথে বদলা বদলি হয়ে যায়, আর যেটার জন্য আমি চাকরি পেয়েছিলাম। আর আমার বয়ফ্রেন্ডের মায়ের যে হার্ট সার্জারি হয়েছিল অসম্ভব হওয়ার সত্ত্বেও তার সেটি পূরণ হয়ে গেছিল। তার কারণ হলো আমি বলা 2 ঘন্টার মধ্যে একটি ছেলে সেখানে মারা যায়, যার হার্ট তার মাকে দেওয়া হয়েছিল। আর তখন ডক্টর বলে যে তুমি যে এই কথা বলতেছো যে তুমি যা চাও তাই হয়, তাহলে আমাকে একটা প্রমাণ দাও তো। তুমি যদি বলো যে আমার ঘরে যে গাছটি রয়েছে এই গাছটি 6 ফুট বেড়ে যাবে, তাহলে কি সেটা হবে? আর তখন অপর্ণা বলে যে হ্যাঁ হবে। এরপরে অপর্ণা তার ডক্টরকে বলে যে একদিন আমার বান্ধবীকে আমাদের বস অনেক খারাপ ভাবে টাচ করেছিল, যার জন্য আমি আমার বান্ধবীকে নিয়ে বসের কাছে গিয়েছিলাম তার সাথে কথা বলার জন্য। আমি তখন বসকে অনেক অপমান করি, আর তাকে বলি যে তিনি এত খারাপ জীবনযাপন করার থেকে মরে গেলেই তো ভালো হয়। আর এই কথা বলার পরে অপর্ণা সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই, আর
তার সাথে তার দুলাভাইকে দেখতে পায়। লোকটি তার দুলাভাইকে বলছিল যে আমাদের অফিসে একটি মেয়ে রয়েছে যার কিনা সুপার পাওয়ার রয়েছে, সে যা বলে তাই পূরণ হয়। আর তখন তার দুলাভাই এটি বিশ্বাস করে না, যার জন্য সে বলে যে তোমাকে আমি এখনই লাইভ প্রমাণ দেখাচ্ছি। সে কয়েকদিন আগেই বলেছে যে আমাদের কোম্পানির বস মারা যাবে, তার মানে আজকে তার মৃত্যু হবে, তো চলো তোমাকে দেখাচ্ছি। অন্যদিকে আমরা অপর্ণাদের বসকে দেখতে পাই, সে গাড়িতে করে যাচ্ছিল আর তখনই অপর্ণা তার বসের পিছু করে। আর তখন আমরা দেখতে পাই একদল লোক অটোতে করে অপর্ণার বসকে মারার জন্য আসছিল। আর তখন অপর্ণা তার বসকে ফোন দেয় আর তার বস ফোন ধরে অনেক রেগে যায়। এরপরে তার বস গাড়ি থামিয়ে দেয় আর তখন সে অপর্ণাকে মারতে আসছিল, তখনই পিছ থেকে সেই গুন্ডারা তার বসকে আক্রমণ করতে যাবে, তখনই অপর্ণা তার বসকে বাঁচিয়ে নেয় আর যেটাতে তার বস গুলি বের করে সেই গুন্ডাদের তাড়িয়ে দেয়। আর তখন তার বস তার নিজের ভুল বুঝতে পারে আর তখন সে অপর্ণাকে থ্যাংক ইউ জানায় আর সে বলে যে সে তার বান্ধবীর কাছ থেকে ক্ষমা চাবে। আর তখন অপর্ণা বলে যে ঠিক আছে। আর তার বস যখন সেখানে দাঁড়িয়ে ছিল তখনই আমরা দেখতে পাই যে একটি টিন ঝুলছিল, হঠাৎ করে সেই টিনটি খুলে যায় আর টিনটি তার বসের গলা কেটে দিয়ে চলে যায়। আর দেখতে দেখতে অপর্ণার চোখের সামনে তার বস মারা যায়। এটি আবার সেই লোক আর তার দুলাভাই দেখছিল আর এরপরে সেই লোকটি দুলাভাইয়ের বিশ্বাস হয়ে যায় যে সে সঠিক কথাই বলছিল আর সেই লোকটি দুলাভাই গুন্ডা ছিল। আর তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা অপর্ণাকে তাদের কাজে ইউজ করবে। এরপরে অপর্ণা বাসায় চলে আসে আর বাসায় এসে সে অনেক নার্ভাস ফিল করছিল আর সে ভাবতে থাকে যে কিভাবে তার এটা সমাধান করা যায়। তখনই তার সাইকোলজিস্টের কথা মনে পড়ে, তিনি বলেছিলেন যে তুমি জীবনে এমন তো কোনো কাজ করেছো যেটাতে এটি ঘটেছে, তুমি ভালো করে ভেবে দেখো, অবশ্যই জানতে পারবে। আর তখন অপর্ণার মনে পড়ে যে সে যখন সেই কনস্ট্রাকশন সাইডে গিয়েছিল তখন তার পায়ের ভিতরে লোহা ঢুকে গিয়ে রক্ত বের হয়েছিল আর সেখান থেকে সে একটি পাথর তুলে এনেছিল। আর তখনই তার মনে পড়ে যে এই পাথরটি আসার পর থেকেই তার জীবন খারাপ হয়ে গিয়েছে। আর তখন সে বলে যে সকল বিপদের মূল হচ্ছে এই পাথর, এই পাথরটি যদি না থাকে তাহলে আর বিপদ থাকবে না। এই কথা বলে সেই পাথরটি ভেঙে ফেলে। তো পাথরটি ভাঙার সাথে সাথেই সেখান থেকে একটি আত্মা বের হয়ে আসে। আত্মাটিকে দেখে অপর্ণা অনেক ভয় পেয়ে যায় আর সে তাকে বলতে থাকে যে আমাকে প্লিজ কিছু করো না। আর তখন আত্মাটি অপর্ণাকে বলে যে আমি তোমার দ্বারা কিছু লোককে মারতে চাই। আর তখন অপর্ণা বলে যে আমি তো কাউকে আমার সামনে মারতে দেখতে পারি না, আমি এটা সহ্য করতে পারবো না। আর তখন আত্মাটি বলে যে তুমি কি মৃত্যুর যন্ত্রণা কি জানো? এই কথা বলে আত্মাটি তার গল্প বলতে থাকে। আমরা দেখতে পাই যে আত্মাটির নাম মীরা ছিল আর তার একটি মেয়ে ছিল। প্রেগনেন্সির সময় তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে সে একাই তার মেয়েকে বড় করছিল। মীরা একটি বড় কোম্পানির অল্টার ছিল আর সেই কোম্পানির মালিক গৌতম ছিল, যার 4 জন পার্টনার ছিল, যার মধ্যে এমডি আর অপর্ণার কোম্পানির মালিক ছিল। আর সেই 4 পার্টনারের মধ্যে সেই সাইকোলজিস্টও ছিল। গৌতম তার কোম্পানি দিয়ে কালো ধান্দা করত আর যেটার সাথে সে মীরাকেও জড়াতে চেয়েছিল, কিন্তু মীরা সরাসরি মানা করে দিয়েছিল। মীরা তাদের কোম্পানি থেকে চাকরি ছেড়ে দেয়, কিন্তু তার কোথাও চাকরি হচ্ছিল না। তো এরপরে মীরা তার মেয়েকে স্কুলে ছেড়ে দেয়। তখন তার মেয়ে বলে যে আজ তো তার বার্থডে আর সে তো তাকে প্রমিস করেছিল যে সে তাকে সাইকেল গিফট করবে। আর তখন মীরা বলে যে ঠিক আছে, আজকেই তুমি সাইকেল পেয়ে যাবে। তো এরপরে আমরা দেখতে পাই যে মীরা তার বাড়িটি অনেক সুন্দর করে সাজিয়েছিল আর সে কেকও রেডি করেছিল তার মেয়ের জন্য। আর সে যখন সেখানে ছিল তখনই সেখানে গৌতম আর তার পার্টনাররা চলে আসে। এরপরে তারা মীনাকে মারা শুরু করে। আসলে গৌতমের কাছে 500 কোটি টাকা ছিল আর যেটা পুলিশেরা জেনে যেতে পারতো আর যেটা দোষ তারা মীনার উপরে দিবে, যেটাতে যেন তারা বেঁচে যায়। তো মীনা তাদের কাছে জান ভিক্ষা চাচ্ছিল, কারণ তার তো তার মেয়ের টেনশন হচ্ছিল, কিন্তু কেউ তার কথা শোনে না। তারা মীনাকে অনেক মারে আর এরপরে সেখানে গ্যাস লিক করে দেয় আর এরপরে সেখানে আগুন জ্বালিয়ে দেয় আর তারা মীনাকে মেরে ফেলে। আর তারপর থেকে মীনার আত্মা বদলা নেওয়ার জন্য ছটফট করছিল। আর এরপরে গৌতমের পার্টনারদের সাথে অদ্ভুত জিনিস হওয়া শুরু হয়ে যায়, যেটাতে তারা একটি ত্রান্তিকের কাছে আসে। আর এরপরে তান্ত্রিক বলে যে আমাদের যজ্ঞ করতে হবে, তার জন্য আমাদের তোমাদের রক্তের প্রয়োজন। আর এরপরে সিন প্রেজেন্টে আসে আর তখন সেই আত্মাটি অপর্ণাকে বলছিল যে আমাকে সেই ত্রান্তিকই সেই পাথরের মধ্যে বন্দি করে রেখেছিল, যে পাথরটি তুমি এখানে নিয়ে এসেছো, এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন। অন্যদিকে আমরা অপর্ণার কোম্পানির মালিককে দেখতে পাই, যে কিনা অপর্ণাকে মারার জন্য লোক পাঠিয়েছিল, কারণ সে জানে যে অপর্ণা তার ভাইকে মেরেছে। অন্যদিকে আমরা অপর্ণাকে দেখতে পাই সে প্রভুর কাছে প্রার্থনা করছিল যে আমি সেই মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তার উপরে অনেক অত্যাচার হয়েছে। তো সে যখন প্রার্থনা করছিল তখনই সেখানে তার মালিকের লোকেরা চলে আসে। এরপরে তার লোকেরা অপর্ণাকে নিয়ে সেখানে চলে আসে যেখানে তার মালিকের ভাইকে দাফন করা হয়েছিল। আর এরপরে সাইকোলজিস্ট অপর্ণার মালিককে কল করে আর তাকে বলে তুমি কোথায় আছো? তখন সে বলে যে আমি অপর্ণাকে নিয়ে সেখানে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমি তার মাথা কেটে
এখানে পুঁতে দিব। আর সাইকোলজিস্ট তাকে বলে যে তুমি তোমার লোকদের নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বের হও। আর তখন সে জিজ্ঞাসা করে যে কেন? তখন সাইকোলজিস্ট বলে যে আমি সেই মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কথা বলাতে আমার এই গাছটি 6 ফুট বেড়ে যাবে কিনা, আর এখন দেখতেছি সত্যি সেই গাছটি 6 ফুট বেড়ে গিয়েছে। আর এই সাইকোলজিস্টও মীরার মার্ডারে শামিল ছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে অপর্ণার বডিতে মীরার আত্মা চলে আসে, আর তখন সে সেখানে থাকা লোকগুলোকে এক এক করে মারতে থাকে। আর এরপরে সে তার কোম্পানির মালিককেও মেরে ফেলে। আর এরপরে মীরা চলে আসে সাইকোলজিস্টের কাছে, আর সে এসে সাইকোলজিস্টকে বলে যে আমি মীরা, তুই কি আমাকে চিনতে পেরেছিস? তুই তো বলেছিলিস যে আমার মরার পরে তুই আমার মেয়ের খেয়াল রাখবি, আর এখন এটা কি দেখছি আমি? আর তখন সাইকোলজিস্ট বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার মেয়ের খেয়াল রাখবো। আর তখন মীরা বলে যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর তোকে খেয়াল রাখতে হবে না, সে যেখানে রয়েছে ভালো রয়েছে। তো তখন মীরা সাইকোলজিস্টকেও মেরে ফেলে। তো এরপরে অপর্ণা চলে আসে মীরার মেয়ের সাথে দেখা করতে, আর সে মীরার মেয়েকে অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নেয়। আর এরপরে সে মীরার মেয়ের সাথে অনেক সময় কাটায়। তো অন্যদিকে প্রভাও তো অপর্ণাকে বিয়ে করতে চাচ্ছিল, যার জন্য প্রভা অপর্ণাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। আর সেই রেস্টুরেন্টেই আমরা দেখতে পাই যে গৌতমের তৃতীয় সাথী ছিল। আর তখনই অপর্ণার মধ্যে মীরার আত্মা চলে আসে। সে অনেক রাগান্বিত ভাবে সেই লোকটির দিকে তাকিয়েছিল। আর তখন প্রভা অপর্ণার পাশে সেই মেয়েটিকে দেখে বলে যে এই মেয়েটি আবার কে, আর তুমি একে কেন নিয়ে এসেছো? আর তখন মীরা অনেক রেগে যায়। সে বলে যে এই আমার মেয়ে, আমি এর সাথে সময় কাটাবো না তো কি তোমার সাথে সময় কাটাবো? এই কথা শুনে প্রভা তো অনেক ভয় পেয়ে যায়। এরপরে সে আর কিছুই বলে না। তো এরপরে মীরা চলে আসে গৌতমের তৃতীয় পার্টনারের কাছে, আর আমরা দেখতে পাই মীরা খুব নির্মম ভাবে সেই তৃতীয় পার্টনারকেও মেরে ফেলে। এখন শুধুমাত্র গৌতম বেঁচে ছিল। সে একটি তান্ত্রিকের কাছে যায়, সে মীরার মেয়েকেও তুলে এনেছিল। আর তখন তান্ত্রিক মীরার আত্মাকে সেখানে ডাকে। আর তখন তান্ত্রিক অপর্ণার বডিতে থাকা মীরাকে বলে যে তুই তাড়াতাড়ি এই বডি ছেড়ে চলে যা। কিন্তু মীরা তো তার বডি ছাড়তে চাচ্ছিল না, সে প্রতিশোধ নিতে চাচ্ছিল। কিন্তু তান্ত্রিকরা তার মেয়েকে বন্দি করে রেখেছিল, যদি সে তার বডি ছেড়ে না যায় তাহলে তারা তার মেয়েকে মেরে ফেলবে। যার জন্য মীরা তার মেয়ের জন্য অপর্ণার বডি ছেড়ে চলে যায়, আর তান্ত্রিক মীরার আত্মাকে বন্দি করে ফেলে। এরপরে অপর্ণার শরীর থেকে মীরার আত্মা চলে গেলে অপর্ণা অনেক রেগে যায়। সেই গৌতমের কলার ধরে তাকে বলে যে তুই আর কত লোককে মারবি রে? আর তখন গৌতম অপর্ণার পেটে চাকু চালিয়ে দেয়, আর তাকে অনেক চাকু দিয়ে আঘাত করে। আর তাকে বলে যে তুই কি মনে করেছিলিস আমি তোকে ছেড়ে দেব? আর এরপরে সে অপর্ণাকে জীবিত কবর দিয়ে দেয়। আর এরপরে গৌতম তার বাসায় চলে আসে। সে যখন তার বাসায় ছিল তখন সেখানে অপর্ণা আত্মা হয়ে চলে আসে। আর তখন গৌতম তান্ত্রিকের দেওয়া একটি তাবিজ নেয়, আর সেই ত্রিশূল দিয়ে অপর্ণাকে আঘাত করে। আর তাকে বলে যে তুই আমাকে ভয় দেখাস না, তুই বাঁচলি কিভাবে রে? তুই কি মনে করেছিস যেখানে মীরার আত্মাই আমার কিছু করতে পারেনি সেখানে তুই আমার কি করবি? আর তখন অপর্ণা বলে যে তুই কি ভেবেছিলিস আমাকে তুই বন্দি করতে পারবি? আমি মীরা। আর তখনই আমরা দেখতে পাই যে যে তান্ত্রিক তাকে বন্দি করেছিল সেই তান্ত্রিকের মীরার ওপরে অনেক মায়া হয়েছিল। আর তখন তান্ত্রিক বলে যে আমরা এই আত্মাটিকে ধরে রাখতে পারি না, কারণ আমরা সেই আত্মাটিকে তার মেয়ের খাতিরে বন্দি করেছি। আর আমরা যদি আত্মাটিকে ধরে রাখি তাহলে আমাদেরই অনেক পাপ হবে। আর যার কারণে তান্ত্রিক মীরাকে ছেড়ে দেয়। আর মীরা অপর্ণাকে বাঁচিয়ে ফেলেছিল। আসলে গৌতম তো অপর্ণাকে জীবিত দাফন করে দিয়েছিল, কিন্তু তখনও অপর্ণা বেঁচে ছিল, যার জন্য মীরা তাকে বাঁচাতে পেরেছে। মীরা শেষমেশ গৌতমকেও মেরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই যে অপর্ণা আর প্রভা মীরার মেয়েকে অ্যাডপ্ট করে নেয়। আর এরপরে তারা তিনজন একসাথে খুশি খুশি জীবনযাপন করতে থাকে। তো এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর এমনই সুন্দর সুন্দর মুভি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা কোন কোন মুভি দেখতে চাও তা অবশ্যই সাজেস্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।